স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন। বুদ্ধিজীবীদের আদর্শ ধারণ করে অন্তর্বর্তী সরকার, জানালেন প্রেস সচিব। স্বাধীনতার ৫৩ বছরেও শহীদ বুদ্ধিজীবীর তালিকা করতে পারেনি কোনো সরকার। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস চর্চা এখন সময়ের দাবি। দেশের উত্তর পশ্চিমে জেঁকে বসেছে শীত, কুয়াশার চাদরে ঢাকা সূর্য। ঠান্ডাজনিত রোগে আক্রান্তদের চাপ বেড়েছে হাসপাতালে। এবং বাংলা একাডেমি ও জাতীয় প্রেস ক্লাবে শেষ শ্রদ্ধা জানানো হবে কবি হেলাল হাফিজকে। দাফন করা হবে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। আপনাদের সাথে আছি তাবশিরা লিজা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল ৭টা ৫ প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধান উপদেষ্টা পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপদেষ্টা পরিষদের সদস্যরা সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানে ৭১-এর পুনরাবৃত্তি দেখা গেছে। শহীদ বুদ্ধিজীবীদের মতাদর্শ ধারণ করে অন্তর্বর্তী সরকার। আমরা মনে করি জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, সেটা আমাদের যে ৭১-এর মুক্তিযুদ্ধ, আমাদের শহীদ বুদ্ধিজীবীরা আছেন, মুক্তিযোদ্ধারা আছেন, ওনারা যে স্বপ্ন, যে প্রত্যয় এবং যে ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা নিয়ে যে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেটারই কন্টিনিউয়েশন ছিল। সেই আলোকেই আমরা এগিয়ে যাচ্ছি। তারা যেই জন্য ফাইট করেছিলেন, যেই জন্য তারা দেশকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, ঠিক সেই এগিয়ে নেওয়ার প্রত্যেই আমরা এগোচ্ছি। এবং আমাদের আপনারা দেখেছেন যে প্রফেসর ইউনূস বা ওনার টিম, আমরা পুরো শহীদ বুদ্ধিজীবীদের যে আইডিয়ালস, তাদের যে লড়াই, সেটাকে আমরা ধারণ করি। দর্শক, মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আছেন সহকর্মী তানজিদ ভুঁইয়া। সেখানকার শ্রদ্ধা নিবেদনের খবর জানবো এখন তার কাছ থেকে। তানজিদ, বিএনপির পক্ষ থেকে শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে কি? সর্বস্তরের মানুষ কি বলছে? জি, ধন্যবাদ লিজা। আপনি জানেন যে আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস, 14 ডিসেম্বর। সেই উপলক্ষে কিন্তু সকালেই মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা সহ যে ৩ বাহিনী প্রধান সহ যারা উচ্চ পর্যায়ের কর্মকর্তারা ছিলেন, তারা কিন্তু সেই বুদ্ধিজীবী কবরস্থানে এসে তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করে গিয়েছেন। আমরা যতটুকু জানি যে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির মহাসচিব সহ বিএনপির স্থায়ী কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা। এখন পর্যন্ত ওনারা সেই বুদ্ধিজীবী কবরস্থানে এসে পৌঁছেননি, কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছবেন। আমরা যদি আপনাদেরকে এখন দেখাতে চাই যে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে কিন্তু সর্বস্তরের মানুষ এখানে জড়ো হয়েছেন। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বুদ্ধিজীবী যে স্মৃতিসৌধ রয়েছে, সেই বধ্যভূমিতে এসে শ্রদ্ধা নিবেদন করার জন্য কিন্তু এখানে সর্বস্তরের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক যে বিভিন্ন সংগঠনগুলো রয়েছে, তারা কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল থেকেই এখানে জড়ো হচ্ছেন। আমরা যদি এখানে বুদ্ধিজীবী কবরস্থানে এসে যেটি দেখতে পেয়েছি যে ফুলে ফুলে কিন্তু সেই শহীদ বীর দেশের শ্রেষ্ঠ সন্তানদের কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন বিভিন্ন পর্যায়ের নেতারা। এখন আমরা যদি কিছু কথা বলতে চাই যে এখানে যারা শ্রদ্ধা নিবেদন করতে আসছেন, ওনারা কি বলছেন? জি, আজকে 14 ডিসেম্বর। জি তানজিদ, আপনাকে ধন্যবাদ। পরাজয় যখন নিশ্চিত, ঠিক তখনই দেশের বুদ্ধিজীবী নিধনে মেতে ওঠে পাক বাহিনী।
পরিকল্পিত এই হত্যাকাণ্ডে কাজে লাগানো হয় আল বদর সহ এ দেশীয় দোসরদের। কিন্তু অপ্রিয় হলেও সত্য স্বাধীনতার 53 বছরেও শহীদ বুদ্ধিজীবীর তালিকা করতে পারেনি কোনো সরকার। এ নিয়ে চাপা ক্ষোভ প্রকাশ করেন ইতিহাসবিদ ডক্টর চৌধুরী শহীদ কাদের। আর নতুন বাংলাদেশের কারিগররা বলছেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস চর্চার পাশাপাশি শহীদ বুদ্ধিজীবীর তালিকা প্রকাশ এখন সময়ের দাবি। মনিরুল ইসলামের বিশেষ প্রতিবেদন। ডিসেম্বর ৭১ যুদ্ধের শেষ ৩ রাতে পাকিস্তানি সেনারা পরিকল্পনা আটে বুদ্ধিজীবী নিধনের। এ ৩ দিনে শুধু রাজধানীতেই প্রায় ৩০০ বুদ্ধিজীবীকে ধরে নিয়ে যায়, যাদের মধ্যে ১২৫ জনই ছিলেন চিকিৎসক, অধ্যাপক, লেখক ও শিক্ষক। তাদের লাশ পাওয়া যায় রায়ের বাজার বধ্যভূমিতে। এরপর একে একে সন্ধান মেলে কাটাসুর ও শিয়ালবাড়ি বধ্যভূমির। স্বাধীনতা অর্জনের 53 বছর চলে। এত বছরে এসেছে কয়েকটি সরকার। সব সরকারই মুক্তিযুদ্ধের পক্ষের কথা বললেও আজ পর্যন্ত হয়নি শহীদ বুদ্ধিজীবীর তালিকা। এমনকি শহীদ বুদ্ধিজীবী পায়নি জাতীয় দিবসের স্বীকৃতিও। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের শিক্ষক অধ্যাপক চৌধুরী শহীদ কাদের। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তথাকথিত মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি, সামরিক সরকার, নানা সরকার আমরা দেখেছি, প্রত্যেকেই নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের বলে পরিচয় দিয়েছে। মানে মুক্তিযুদ্ধের বিপক্ষে কেউ নেই। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে গত 5 দশকেও শহীদ বুদ্ধিজীবীদের জন্য রাষ্ট্রীয় যে সম্মান কিংবা মুক্তিযুদ্ধে তাদের যে বীরত্বগাথা, তাদের যে অবদান, সেটাকে আসলে গুরুত্ব কোনো সরকারই দেয়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বলছেন, দেশের স্বার্থেই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে। আর বুদ্ধিজীবীদের নিয়ে বেশি বেশি গবেষণারও তাগিদ দিলেন এই সমন্বয়ক। শুধুমাত্র শহীদ বুদ্ধিজীবী দিবসের বিষয়টা না, আমাদের মুক্তিযুদ্ধে যতজন শহীদ ছিলেন তাদের সবার একটা তালিকা থাকা খুবই অত্যাধিক প্রয়োজনীয় ছিল। অন্তর্বর্তী সরকারের কাছে দাবিও তোলেন দ্রুতই যাতে শহীদ বুদ্ধিজীবীর তালিকার প্রণয়ন করা হয়। চূড়ান্ত যে স্বাধীনতা ৭১-এ এসেছিল সেখানকার যারা শহীদ ছিল তাদেরও যেন চূড়ান্ত তালিকাটা করা হয় এবং একই সাথে এই ভুয়া মুক্তিযোদ্ধার যে বিষয়গুলো আছে সেটাও যেন দূরীকরণ করা হয়। যদিও প্রতি বছরই 14 ডিসেম্বর রাষ্ট্রীয়ভাবে পালিত হয়, এতদিনে গেজেটভুক্ত করতে পেরেছে 334 শহীদ বুদ্ধিজীবীর নাম। অপেক্ষায় আছে আরও 57। গত সরকার বুদ্ধিজীবীদের প্রথম তালিকা প্রণয়নের একটা উদ্যোগ গ্রহণ করেছিল। আমি নিজেও সেই তালিকা প্রণয়ন জাতীয় কমিটির সদস্য। আমরা একটা সংজ্ঞা নির্ধারণ করেছিলাম, কিন্তু তালিকা প্রণয়নের জন্য যে সদিচ্ছা, আরো যদি আমি জোর দিয়ে বলি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে সেই সদিচ্ছাটা আসলে পুরোপুরি ছিল না। ফলে প্রকৃত অর্থে শহীদ বুদ্ধিজীবীদেরকে বের করার জন্য, খুঁজে বের করা কিংবা তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানোর জন্য যে পরিকল্পনা, সেটা আসলে যেভাবে হওয়া উচিত ছিল সেভাবে হয়নি। কিছু নির্দিষ্ট ব্যক্তি নয়, দলমত ভুলে মুক্তিযুদ্ধের যার যে অবদান, সে অবদানকে স্বীকৃতি দেওয়ার দাবিও জানান ইতিহাসবিদ চৌধুরী কাদের। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। দেশের উত্তর পশ্চিমের জেলাগুলোতে জেঁকে বসেছে শীত। দিনাজপুরে রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকছে। পঞ্চগড়েও একই চিত্র। প্রতিদিনই বাড়ছে শীতের তীব্রতা, যে কারণে শীতজনিত রোগে আক্রান্তদের চাপ বেড়েছে হাসপাতালগুলোতে। বিস্তারিত জানাচ্ছেন বুসরাত জাহান। উত্তরের জেলা দিনাজপুরে ক্রমশই কমছে রাতের তাপমাত্রা। কুয়াশার দাপট কিছুটা কমলেও কমেনি শীতের তীব্রতা। তীব্র শীতে কাহিল হয়ে পড়েছে এই অঞ্চলের মানুষ। প্রায় 4 দিন পরে দেখা মিলেছে সূর্যের দেখা মিললেও বাতাসের কারণে শীত অবশ্য কমেনি বলছে শীতার্থরা। ঠান্ডার জন্য জীবনযাপন খুব কষ্টের হয়ে যাচ্ছে সাধারণ মানুষের জন্য। এই বছর একটু শীতটা বেশি। আমাদের স্কুলে আসতে অসুবিধা হয়, সকালবেলা রাস্তাঘাটে কুয়াশা, যানবাহন তেমন একটা পাওয়া যায় না। তীব্র শীতে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। জ্বর, সর্দি ও ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। হঠাৎ রোগীর চাপ বৃদ্ধি পাওয়ায় হিমশিম খেতে হচ্ছে হাসপাতালের দায়িত্বরতদের। বাচ্চাদেরকে যাতে ঠান্ডা না লাগে সেই জন্য টুপি পরে, বিশেষ করে এই সময়টাতে তারা বাইরে না থাকে, এজন্য আমরা সবসময় তাদেরকে পরামর্শ দিয়ে থাকি। পাশাপাশি কিছু বাচ্চা আসে যেগুলোকে ভর্তি না করলে না, সেই ক্ষেত্রে আমরা তাদেরকে ভর্তি দিয়ে ট্রিটমেন্ট দিই। আবহাওয়া অফিস জানায় দিন এবং রাতের তাপমাত্রা ক্রমশই কমছে। এ মাসের শেষের দিকে তাপমাত্রা আরো কমতে পারে। ডিসেম্বরের অবশিষ্ট দিনগুলোতে তাপমাত্রা দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে আরো ধীরে ধীরে হ্রাস পাবে এবং সেই সাথে শীতের অনুভূতি আরো বৃদ্ধি পাবে। একই চিত্র হিমালয়ের পাদদেশে অবস্থিত সর্ব উত্তরের জেলা পঞ্চগড়েও। এ অঞ্চলে দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। বিকেলের পর থেকেই অনুভূত হয় হিম শীতল ঠান্ডা বাতাস। এতে শীতের জামাকাপড় কিনতে ভিড় পড়েছে দোকানগুলোতে। হাড় কাঁপানো এমন শীতে বেশি কষ্ট পাচ্ছে শিশু ও বয়স্করা। বিশেষ করে হাসপাতালে ভিড় বেড়েছে শিশু রোগীর। স্বজনদের দাবি, শিশুরা শীতজনিত রোগের পাশাপাশি ডায়রিয়াতেও আক্রান্ত হচ্ছে। বাবুর ডায়রিয়া প্রায় 3 দিন আগে
তারপর বাড়িতে চিকিৎসা করছিলাম, মানে ওখানে মানে যায় না, তারপরে হসপিটালে নিয়ে আসে। কালকে স্যালাইন দিয়ে ওষুধ দিয়েছি, আজকে এখন স্যালাইন দিব, 3 বার করলো বাচ্চারা রোগ বলে পাচ্ছে না। 5 দিন থেকে ডায়রিয়া হয়েছে, আমরা 5 দিন থেকে হসপিটালে আছি। বুশরাত জাহান, মোহনা সংবাদ। দর্শক, যা বলছিলাম, ঘন কুয়াশায় ঢাকা পড়েছে দিনাজপুর। হাড় কাঁপানো শীতে কাঁপছে জনজীবন। শীতের খবর নিয়ে আমাদের সাথে সরাসরি যুক্ত আছেন সহকর্মী সুবল রায়। সুবল, আজ কেমন দেখছেন জেলা শীত পরিস্থিতি? লিজা, আপনি যেমনটি বলছিলেন যে দিনাজপুরে আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হলো দিনাজপুর জেলার বিরল উপজেলা রেলগেট চত্বর। আপনি আমার পিছনে হয়তো দেখতে পাচ্ছেন যে সূর্য উঠেছে, কুয়াশার দাপট কিছুটা কমেছে, কিন্তু কুয়াশার দাপট কিছুটা কমলেও কিন্তু ঠান্ডা কিন্তু কমেনি। কারণ হিমেল হওয়ার কারণে প্রচন্ড ঠান্ডা পোহাচ্ছে এই অঞ্চলের সাধারণ মানুষ। আমি আপনাকে একটু দেখাতে চাই যে এখন কিন্তু যেহেতু সূর্য উঠছে তারপরেও কিন্তু দোকানপাট কিন্তু এখনো পর্যন্ত খোলে নাই। কারণটা হলো যে হিমেল হাওয়ার প্রচন্ড। এদিকে আপনি একটু লক্ষ্য করবেন যে দোকানপাট যদিও 2-1 জন খোলার চেষ্টা করছে, কিন্তু তারপরেও বেশিরভাগ দোকান কিন্তু এখনো কিন্তু খুলেনি। আপনি দেখেন যে আমি হাসপাতালে একটু খোঁজখবর নিয়ে রেখেছি যে হাসপাতালেও কিন্তু এই যে হিমেল হাওয়ার কারণেই মূলত রোগীর সংখ্যা একটু বেশি, কিন্তু তারপরেও হাসপাতালে কিন্তু ডাক্তাররা প্রচন্ড তাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন। আমি বিশেষ করে যে খেটে খাওয়া মানুষ এই অত্র অঞ্চলের খেটে খাওয়া মানুষের জন্য খুব দুর্বিষহ হয়ে পড়েছে। আমি আরেকটি কথা আপনাকে বলে রাখতে চাই যে আমি এখন যারা খেটে খাওয়া মানুষ তারা কিন্তু সকাল হলে কিন্তু আগে বের হতো, এখন কিন্তু আর বের হতে পারছেন না। আমি হাসপাতালে আমি আবহাওয়া দপ্তরের সাথে আমি কথা বলেছি, তিনারা আমাকে যেমনটি জানিয়েছেন যে 2-1 দিন সূর্য দেখা দিলেও কিন্তু 2-1 দিনের মধ্যে কিন্তু শৈত্যপ্রবাহ নামার সম্ভাবনা আছে। আজকে কিন্তু দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্বনিম্ন 11.8 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা কিন্তু রেকর্ড করা হয়েছে 89%। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জি সুবল, ধন্যবাদ আপনাকে। ভরা মৌসুমেও চড়া রাজধানীর সবজির বাজার, কমছে না আলু পেঁয়াজের দামও। মাছের বাজার বরাবরের মতোই নাগালের বাইরে। নতুন করে বেড়ে গেছে মুরগির দাম। এদিকে দাম বাড়ানোর পরও স্বাভাবিক হয়নি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ। রাজধানীর নিত্যপণ্যের বাজার দর এবার জানব সহকর্মী উষা ফেরদৌসের কাছ থেকে। উষা, নিত্যপণ্যের বাজার দর কেমন আজ? শীতকালীন সবজির দাম কি কমেছে? কালকেও দেখেছি, আজকেও দেখেছি যে নিত্যপণ্যের বাজার মানে হচ্ছে এখন যে সবজির মৌসুম সেটি হচ্ছে আসলে নিম্ন আয়ের মানুষের নাগালে আসেনি। আমি আপনাকে বাজার দেখানোর চেষ্টা করছি যে এখন যে নতুন আলু সেটি এখন 80 টাকায় বিক্রি হচ্ছে এবং হচ্ছে যে শীতকালীন সবজিগুলো আছে সেগুলো হচ্ছে বেশিরভাগই 70 টাকা এবং হচ্ছে অধিকাংশ সবজি শতকের ঘরে এখনো আছে। এবং হচ্ছে আমরা গতকালকেও শুক্রবার ছুটির দিনে দেখেছি, আজকেও দেখেছি যে নিত্যপণ্যের যে বাজার সেটি নিয়ে মানুষের ক্ষোভ কিন্তু এখনো আছে। আপনি জানেন যে দীর্ঘ 2 বছরেরও বেশি সময় ধরে মানুষ কিন্তু নিত্যপণ্যের যে বাজার মুদ্রাস্ফীতি মূল্যস্ফীতি এই সবের সঙ্গে হচ্ছে প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছে। আর মানুষ হচ্ছে আসলে জানেও না যে এই নিত্যপণ্যের বাজার আসলে কখন স্বাভাবিক হবে। এবং আমরা আরেকটা বিষয় সবসময় যেটা বলি যে হচ্ছে ভোক্তা এবং কৃষক এই মাঝখানে যে মধ্যস্বত্বভোগী আছে বা মাঝখানে যে মধ্যস্বত্ব হাত বদলগুলো আছে সেগুলো যদি কমানো যায় তাহলে হয়তোবা হচ্ছে ভোক্তা পর্যায়ে দাম সহনীয় পর্যায়ে আসবে। এবং হচ্ছে বারবারই হচ্ছে যে ভোজ্য তেল বা হচ্ছে সবকিছুই কিছুদিন পর পরে হঠাৎ অস্থির হয়ে যায়। আর এর জন্য হচ্ছে সাধারণ মানুষ কিন্তু সিন্ডিকেটকে দায়ী করছেন এবং হচ্ছে তাদের যেটি ক্ষোভ যে আসলে কোনো সরকার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে পারছে না।
না, কারণ হচ্ছে সিন্ডিকেটটা ঠিক কোন পর্যায়ে বা কিভাবে তারা সিন্ডিকেট করছে এইটা কোনো সরকারই হচ্ছে ঠিক বুঝতে পারে না বা ভোক্তার কাছে তাদের সুফল পৌঁছাতে পারে না। তারপরে ভোক্তারা মনে করছেন যে বাজার যদি বাস্তবসম্মত তদারকি করা যায়, যেটি হচ্ছে দৃশ্যমান বাস্তবসম্মত তদারকির মাধ্যমে হয়তো বা বাজার হচ্ছে সহনীয় পর্যায়ে আসতে পারে। কারণ হচ্ছে আপনি দেখেন যে গত কয়েকদিন ধরে ভোজ্য তেলের বাজারে যে অস্থিরতা সেটি কিন্তু এখনো চলমান, এবং হচ্ছে সেই ভোজ্য তেলের বাজার কখন পর্যন্ত স্বাভাবিক হবে এটা কিন্তু আসলে সাধারণ মানুষ এখনো জানে না। তো সবকিছু মিলে আসলে বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে সরকারের যে দৃশ্যমান পদক্ষেপ বা বাণিজ্য মন্ত্রণালয় তারা যদি সঠিকভাবে এবং যে পদক্ষেপগুলো বাস্তবসম্মত সেগুলো নেয় তাহলে হয়তো বা ভোক্তা পর্যায়ে দাম সহনীয় হবে, এমনটাই মনে করছেন ভোক্তারা। লিজা। জি উষা, ধন্যবাদ আপনাকে। রাজধানীর বাজার দর জানাচ্ছিলেন উষা ফেরদৌস। মুন্সিগঞ্জে শুরু হয়েছে আলু রোপণের মৌসুম। বিস্তীর্ণ জমিতে কৃষক ব্যস্ত বীজ আলু রোপণে। তবে উন্নত বীজের জন্য চ্যালেঞ্জে পড়তে হচ্ছে কৃষকদের। শুরুতে 12 থেকে 13,000 টাকার দরে 50 কেজির এক বাক্স আলু বীজ মিললেও এখন গুনতে হচ্ছে দ্বিগুণেরও বেশি দামে। মোহাম্মদ সুজনের প্রতিবেদন, জানাচ্ছেন বুসরাত জাহান। হল্যান্ড থেকে আমদানিকৃত 50 কেজি বীজ আলুর প্রতি বক্স বিক্রি হচ্ছে 30 থেকে 32,000 টাকার উপরে, অথচ গত বছর সমপরিমাণ বীজ আলুর দাম ছিল 7 থেকে 8,000 টাকা। বীজ আলুর মতো সারও বিক্রি হচ্ছে সরকারি দরের চেয়ে বস্তা প্রতি 200 থেকে 300 টাকা বেশি। জমিনের জমা, সারের দাম, কীটনাশকের দাম, তারপরে যে আলুর দাম, সবচেয়ে বেশি তো বিছনের দামটাই মেরা লাইতেছে। যাদের কম বাজার তারা আলু লাগাইতে পারে না, যাদের একটু বেশি বাজার আছে তারা কষ্ট করে লাগাইতে আছে। সবকিছুর দাম বাড়বে। এই যে সার আনছি আপনার 1100-1200 টাকা করে, এই সার আনলাম আজকে 1900 টাকা। যারা নিম্ন শ্রেণীর কৃষক এরা এই যে 28-29,000-30,000 টাকা একটা বাক্স না লাগানোর সমর্থ হইতেছে না। 35 টাকা কেজি বকবো, এই যে আমাকে ওইবার লস হইব, আমাকে দেওয়া অনেক লস হইব। কৃষকদের অভিযোগ, বাজার মনিটরিং থাকলেও বাজারে কমছে না দাম, তাই অনেকেই আলু চাষ থেকে বিরত থাকতে পারে। বললেন কোম্পানি আলু ডিলারকে দিলেও ডিলার সরাসরি কৃষকের কাছে বিক্রি করে না। বাক্স কিনতে গেছি, তারপর মনে করেন রিসিট দেয় না। ঠিক আছে, রিসিট দেয় না কেমনে? আপনার সিন্ডিকেটের ব্যবসা, প্রত্যেকটা জায়গায় জায়গায় সিন্ডিকেট করতেছে যারা আলু ব্যবসায়ী আছে। কারণ গত বছর ছিল 16,000-12,000, এই বছর সেই কারণ 30,000 টাকা চাই। তবে ডিলার বললেন ভিন্ন কথা, বীজ আলুর সংকটে নাকি বেড়েছে দাম। আর এই বছর বীজে হল্যান্ডের বীজও কমাচ্ছে, এই জন্য আলু একটু সংকট দেখা দিচ্ছে। সব জেনে এই কর্মকর্তা বললেন নির্ধারিত দামের চেয়ে যাতে কেউ বেশি বিক্রি করতে না পারে তাই বস্তার গায়ে দাম লিখে দেওয়া বাধ্যতামূলক করা হবে। বস্তা বা কার্টুনের গায়ে সর্বোচ্চ বিক্রয় মূল্য লিখে দিতে হবে এবং দোকানে বিক্রয় তালিকা ঝুলিয়ে রাখতে হবে। এবার জেলায় 34,655 হেক্টর জমিতে আলু রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। বুসরাত জাহান, মোহনা সংবাদ। আর দেখা যাবে না জাতীয় প্রেস ক্লাবের করিডোরে অথবা আড্ডায়। কবিতার নতুন হরফে মিলবে না তারুণ্যের জয়গান। কারণ দ্রোহ ও প্রেমের কবি হেলাল হাফিজ এখন তারাদের দেশে। ৭৬ বছর বয়সে পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। আজ বাংলা একাডেমি এবং জাতীয় প্রেস ক্লাবে নামাজে জানাজা শেষ, দাফন করা হবে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। আরও জানাচ্ছেন নাসিমুল বারী সৌরভ। বোহেমিয়ান জীবনের অবসান ঘটিয়ে তারার দেশে হারিয়ে গেলেন কবি হেলাল হাফিজ। শুক্রবার দুপুরের দিকে রাজধানীর শাহবাগের একটি হোস্টেলে মারা যান তিনি। ওই হোস্টেলের ওয়াশরুমে পড়েছিলেন কবি হেলাল হাফিজ। তখন তার মাথা ফেটে রক্ত বের হচ্ছিল। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর শুনে হাসপাতাল প্রাঙ্গণে ছুটে আসেন পরিবারের সদস্য, ভক্ত, অনুরাগীরা। বড্ড অসময়ে চলে যাওয়ায় সংস্কৃতি অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। তো আমি যখন যেতাম অনেকেই আসতেন। একটা জিনিস যেটা শেখার আছে সেটা হচ্ছে মানুষকে শ্রদ্ধা করা। তিনি বললেন আই ওয়ান্ট টু কুইট, তো তিনি আর বাঁচতেও চাননি। বলছেন যে তার প্রচন্ড কষ্ট হচ্ছে, শারীরিক যন্ত্রণা এবং একাকিত্ব সব মিলিয়ে। আই ক্যান ভিজুয়ালাইজ দ্যাট যে আসলে কিরকম একটা দুর্দান্ত জীবন উনি কাটিয়ে আসছেন। ছোট ভাই হেলাল হাফিজের মৃত্যুতে শোকাহত বড় ভাই দুলাল হাফিজ জানান, প্রতিদিন সকালের নাস্তা ও দুপুরের খাবার খেতেন জাতীয় প্রেস ক্লাবে। সেখান থেকে ফিরে হোস্টেলে নিঃসঙ্গ জীবনযাপন করতেন তিনি। সারাদিন সকালবেলায়
প্রেস ক্লাবে গিয়ে সে ব্রেকফাস্ট করত, প্রেস ক্লাবেই লাঞ্চ, প্রেস ক্লাবেই সারাদিন থাকা, প্রেস ক্লাব থেকেই বিকালবেলা বাসায় গিয়ে শুধু ডিনারটুকু করে আমার সঙ্গে থাকত। তিনি আরও জানান, শনিবার হেলাল হাফিজের প্রথম জানাজা বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হবার পর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে জাতীয় প্রেস ক্লাবে। এরপর তাকে দাফন করা হবে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। তার সকাল 11টায় বাংলা একাডেমিতে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। নাসিমুল বারী, সৌরভ, মোহনা সংবাদ, ঢাকা। কুষ্টিয়ায় অস্বাভাবিক হারে বাড়ছে সিজারিয়ান ডেলিভারি। জেলায় প্রতি বছরে 60 থেকে 70% শিশুই সিজারিয়ান ডেলিভারির মাধ্যমে জন্মগ্রহণ করে। কর্তৃপক্ষ বলছে কিছু চিকিৎসক ও ক্লিনিক মালিকের বাণিজ্যিক মনোবৃত্তির কারণে বাড়ছে সিজার। মাজারুল ইসলাম খোকনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। প্রসবকালীন জটিলতা ও নবজাতকের মৃত্যু রোধে করা হয় সিজারিয়ান অপারেশন। তবে কুষ্টিয়ায় বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে প্রসবকালীন জটিলতা ছাড়াই বাড়ছে সিজারিয়ান অপারেশন। এতে প্রসব পরবর্তী নানা জটিলতায় ভোগেন অনেক নারী। জন্ম নেওয়ার পরপরই অ্যাজমা, কাশি, জ্বর সহ বহু রোগে আক্রান্ত হয় নবজাতকও। রোগীর অবস্থা ভালো না, আপনি সিজার করে দেন, তার জন্য সিজার করে দিই। আগের দাম আমার সিজার আছে, এজন্য আর কি আমরা নরমাল ডেলিভারি যাই না। এখানে আনা হয়েছে নিউমোনিয়া হয়েছে। সিজারিয়ান প্রসিডিউরটা সম্পূর্ণ ক্লিনিকের মালিক এবং হাসপাতালের ডাক্তারদের একটা যোগসাজশ। ডাক্তার ও ক্লিনিক মালিকদের যোগসাজশে সিজারিয়ান ডেলিভারি এখন বাণিজ্যে পরিণত হয়েছে। এ নিয়ে গর্ভবতী নারীদের কাউন্সিলিং করা গেলে সিজারিয়ান ডেলিভারির সংখ্যা কমে আসবে বলে মনে করেন এই চিকিৎসক। ইউটেরাসে বাচ্চা থাকলে সিজার করতে হবে এটা আসলে কথা না, এবং এটা আসলে খুবই ঝুঁকিপূর্ণ একটা ব্যাপার। প্রথমত অ্যাওয়ারনেস বাড়াতে হবে যে নর্মাল ডেলিভারি হলে পারে মা এবং বাচ্চা দুজনের জন্যই ভালো। 2023-24 অর্থ বছরে জেলায় জন্ম নেওয়া প্রায় 50,000 শিশুর মধ্যে 35,000ই জন্মেছে সিজারে। সুনির্দিষ্ট আইন না থাকা ও নর্মাল ডেলিভারির বিষয়ে রোগীদের কাউন্সিলিংয়ের অভাবেই এটি স্বাভাবিক প্রবণতায় পরিণত হয়েছে বলে জানালেন এই চিকিৎসা কর্মকর্তা। দেশীয় পেশেন্ট কেন যেন সিজারিয়ান সেকশনটা চেয়ে নিতে চায়, ওয়ান্টেড সিজার। আর একটি কারণ রয়েছে, আমাদের অনেক অখ্যাত ক্লিনিকগুলো রয়েছে যেখানে আসলে উপযুক্ত চিকিৎসকের মতামত ছাড়াই বা তারা অনুপযুক্ত চিকিৎসক অর্থাৎ গাইনি বিশেষজ্ঞ নয় এমন চিকিৎসক দিয়ে এই ধরনের সিজারিয়ান সেকশনগুলো করে থাকে। কাউন্সিলিং এর মাধ্যমে অপ্রয়োজনীয় সিজারের সংখ্যা কমাতে জনসচেতনতা প্রয়োজন বলেও মত দেন তিনি। আফরিন পপি, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী হামলা অব্যাহত রেখেছে। গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত 40 জন ফিলিস্তিনি, আহত আরও 98 জন। গত 14 মাসে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 44,875 জনে। আহতের সংখ্যা 1 লাখেরও বেশি। এরই মধ্যে জাতিসংঘের আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে। তবে নেতানিয়াহু জানিয়েছেন হামাসকে পুরোপুরি দুর্বল ও অকার্যকর করা এবং জিম্মিদের মুক্ত করার আগ পর্যন্ত গাজায় এই অভিযান চলবে। দর্শক, এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, চলুন জেনে নিই আজকের পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। আমার হাতে প্রথম আলো শিরোনাম করেছে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিময় নিদর্শন। দৈনিক ইত্তেফাক, 53 বছরে কেন সংস্কার হলো না, দলগুলোকে জবাব দিতে হবে রিজওয়ানা। শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। দৈনিক সমকাল শিরোনাম করেছে পড়ে আছে করোনা টিকার 2,000 কোটি টাকা। বাংলাদেশ প্রতিদিন, আগে সংস্কার নাকি নির্বাচন, বছরে ব্যয় 6,000 কোটি টাকা। দৈনিক যুগান্তর শিরোনাম করেছে রাজনৈতিক বিবেচনায় ঋণ খেলাপি, নবায়নে কঠোর সরকার। রেলের ভূমি উদ্ধারের কার্যক্রম শুরু, বেদখল জমির হিসাব নেই। দৈনিক বণিক বার্তা দেখতে পাচ্ছি শিরোনাম করেছে প্রাথমিক শিক্ষায় 11 রকমের স্কুল, 5 ধরনের কারিকুলাম।
মুক্তিযুদ্ধকালে আওয়ামী লীগের ৮৮ এমপিকে বৈধ ঘোষণা করেছিলেন ইয়াহিয়া খান। দ্য ডেইলি স্টার শিরোনাম করেছে ভিসি অ্যাপয়েন্টমেন্ট নো ইউনিফর্ম পলিসি ইন 53 ইয়ার্স। দর্শক, এই ছিল পত্রিকাগুলোর শিরোনাম। এরই সাথে শেষ করব মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার।